গণভবনের গোপন নথিতে সাকিব আল হাসান। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আর এই ইন্টারেস্টিং খবরটা শুক্রবার প্রকাশ করেছে ইংরেজি দৈনিক ডেইলি স্টার। সাংবাদিক পার্থপ্রতিম ভট্টাচার্য ও জাইমা ইসলামের করা সরেজমিন এই প্রতিবেদনটি মূলত গণভবন নিয়ে। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপরই তার রাষ্ট্রীয় আবাস গণভবন পরিণত হয় ছাত্র জনতার ক্রোধের বস্তুতে। গণভবন তছনছ করা হয়, অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়, প্রচুর লুটতরাজ হয়। ডেইলি স্টারের প্রতিবেদনটি মূলত স্বৈরাচারী সরকারের পতনের 6 মাস পর পরিত্যক্ত গণভবনের অবস্থা নিয়ে। সেখানে বিভিন্ন নথি এবং কাগজপত্রের সঙ্গে ডেইলি স্টারের হাতে একটি ইন্টারেস্টিং কাগজ আসে, যেখানে গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনের মদতদাতা এবং অর্থ লগ্নিকারী হিসেবে সাকিব আল হাসানের নাম এসেছে। গোয়েন্দা প্রতিবেদনে সাকিব আল হাসানের সঙ্গে আরও একটি নাম এসেছে, যেটি সবাইকে অবাক করতে পারে। সেটি হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদ। গোয়েন্দা প্রতিবেদনে সাকিব আল হাসানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্থলগ্নকারী এবং মদতদাতা হিসেবে চিহ্নিত করে খুব গোপনে তার বিরুদ্ধে তদন্ত করার সুপারিশ করা হয়েছে। আপনারা জানেন 2024 সালের 7 জানুয়ারি সর্বশেষ যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশের ইতিহাসে, যেটিকে ডামি নির্বাচন হিসেবে চিহ্নিত করা হয়, সেই নির্বাচনে মাগুরার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান আওয়ামী লীগের টিকিটে এবং সাবেক প্রধানমন্ত্রীর সমর্থনে। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও সাকিব আল হাসান যে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের ঠিক কনফিডেন্সে আসতে পারেননি। ডেইলি স্টারের হাতে আসা গোপন প্রতিবেদনটির যে পাতাটা ডেইলি স্টারের কাছে এসেছে, সেটি তার প্রমাণ। আপনারা নিশ্চয়ই জানেন বা অবগত আছেন যে সাকিব আল হাসান রাজনীতি করুক সেটি নিয়ে আপামর ক্রিকেট প্রেমী ও সাধারণ খেলাপ্রেমীদের তীব্র আপত্তি ছিল, এবং গত 15 বছর ধরে ক্রমান্বয়ে চরমভাবে অজনপ্রিয় হয়ে পড়া একটি সরকারের রাজনীতি বা একটি সরকার বা একটি রাজনৈতিক দলের রাজনীতি সাকিব আল হাসান করবেন, সেটা বাংলাদেশের মানুষ কিছুতেই মেনে নিতে পারছিলেন, এবং এটা নিয়ে মানুষের মধ্যে, ক্রিকেট প্রেমীদের মধ্যে মারাত্মক ক্ষোভের সৃষ্টি হয়। সংসদ সদস্য হওয়ার পর স্বাভাবিকভাবেই সাকিব গত জুলাই আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে সাবেক স্বৈরাচারী সরকারের প্রত্যক্ষ নির্দেশে, সে ব্যাপারেও স্বাভাবিকভাবে সাকিবকে নীরব ভূমিকা পালন করতে হয়, যেটি নিয়েও তীব্র ক্ষোভের সৃষ্টি হয় বাংলাদেশের সচেতন মানুষের মধ্যে। বিশেষ করে জুলাই আগস্ট মাসে যখন আন্দোলন চলছিল, তখন সাকিব নীরব ভূমিকার পাশাপাশি নির্লিপ্ততার সঙ্গে তার পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, যেটি নিয়েও মারাত্মক ক্ষোভ ছিল মানুষের মধ্যে। সে কারণে স্বাভাবিকভাবেই আগস্টে সরকার পতনের সঙ্গে সঙ্গে সাকিবের উপরও নেমে আসে এক ধরনের দুর্যোগ। খারাপ সময়ের মধ্যে পতিত হন সাকিব চিহ্নিত হন সাবেক স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে, এবং এরপর থেকে সাকিব আল হাসান বাংলাদেশের মাটিতে কোনো ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারেননি। যদিও আগস্টে আপনার ছাত্র জনতার অভ্যুত্থানের পরপরই পাকিস্তানে আপনার যে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল, বাংলাদেশ 2টি টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল। সেই 2টি টেস্টেই সাকিব বাংলাদেশের জয়ের অংশ ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এরপর আর সাকিব বাংলাদেশের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি। তাকে নিয়ে
তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছিল আপনার ক্রিকেট প্রেমীদের মধ্যে। সাকিবের পক্ষেও আন্দোলন হয়েছে, তাকে যেন খেলতে দেওয়া হয়। সব মিলিয়ে সাকিব একটা ঘোলাটে পরিস্থিতির মধ্যে পড়েছেন এবং বর্তমানে ক্রিকেট থেকে দূরেই আছেন। এর মধ্যে আপনার ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশন রিপোর্টেড হয়, যদিও বোলিং অ্যাকশন রিপোর্টেড হওয়ার ব্যাপারটি সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, সেটি নিখাদি ক্রিকেটীয়। এখন সাকিব আল হাসানকে ছাড়াই বাংলাদেশ আপনার বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে। আপনারা জানেন যে বৃহস্পতিবার বাংলাদেশ ভারতের কাছে 6 উইকেটে হেরে যায় এবং বাংলাদেশের পারফরমেন্স স্বাভাবিকভাবেই বাংলাদেশের সাধারণ ক্রিকেট প্রেমীকে মোটেও খুশি করতে পারেনি। সাকিব আল হাসান যে কোনো বিচারে বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার এবং বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের নাম আসলে অবশ্যই সাকিবের নাম 1 কি 2 নম্বরে থাকবে, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সাকিব তার ক্রিকেটীয় পারফরমেন্সের মাধ্যমে নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন, তার আসলে বাংলাদেশের ক্রিকেট হল অফ ফেমে তার থাকার কথা। বাংলাদেশের ক্রিকেট হল অফ ফেমের কথা, হল অফ ফেমে তো তার থাকা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্ব ক্রিকেটের হল অফ ফেমেই থাকার কথা সাকিব আল হাসানের। সাকিব আল হাসান সেই ধরনের রেয়ার ক্রিকেটিং পার্সোনালিটি যিনি অলরাউন্ডার। ইমরান খান, কপিল দেব, ইয়ান বোথাম, রিচার্ড হ্যাডলিদের সঙ্গে যার নাম উচ্চারিত হয়, অথচ আজকে শুধুমাত্র হিসাব নিকাশ, জীবনের সিদ্ধান্ত নেওয়ার হিসাব নিকাশের ভুলে সাকিব এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন। এটা সত্যি দুঃখজনক এবং আমি ব্যক্তিগতভাবে এটা আমাকে খুবই পীড়িত এবং ব্যথিত করে। সাকিব আল হাসান আবার একজন বিতর্কিত ব্যক্তিও, আপনারা এটা সবাই জানেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ক্রিকেটার হিসেবে তিনি যেমন নিজের পারফরমেন্সকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন, সব সময় নিজেকে ছাপিয়ে গেছেন, বাংলাদেশকে বহু ম্যাচ জিতিয়েছেন, তার বল হাতে ব্যাট হাতে তিনি ছিলেন অনন্য, সাধারণ, বাংলাদেশের একটা অ্যাসেট। ঠিক তেমনি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড করেও সাকিব বিতর্কিত হয়েছেন এবং বাংলাদেশের ক্রিকেটকে বিব্রত করেছেন। তো সাকিবের বিতর্কিত হওয়ার চূড়ান্ত পরিণতি আসলে তার রাজনীতি। রাজনীতিটা তিনি অনেক আগে থেকেই করতে চাচ্ছিলেন, তার এক ধরনের রাজনৈতিক উচ্চাভিলাষ সবসময় দেখা গেছে। বিশেষ করে 2018 সালের নির্বাচনের সময় তিনি, এটা আমরা হাতে কলমে প্রমাণ নেই, বাট এটা শোনা গিয়েছিল তিনি নাকি সংসদ সদস্য হওয়ার টিকিট পাওয়ার জন্য রীতিমতো ক্ষেপে উঠেছিলেন। ওই সময়ে তার সিনিয়র সতীর্থ বাংলাদেশ দলের ওই সময়কার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের নমিনেশনে নড়াইলের একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রথমবারের মতো, এবং জাতীয় দলের অধিনায়ক থাকা অবস্থায় তার সংসদ সদস্য মাশরাফির সংসদ সদস্য নির্বাচিত হওয়াটাকেও বাংলাদেশের মানুষ কিন্তু ভালো চোখে দেখেনি। মাশরাফিরও পতন হয়, ওই উচ্চ আসন থেকে পতন হয় বলতে গেলে, কারণ মাশরাফিকে সবাই দলমত নির্বিশেষে এক ধরনের হিরোর মর্যাদায় রেখেছিলেন বাংলাদেশের মানুষ। তো আওয়ামী লীগের টিকিটে বা রাজনীতির ময়দানে নামার সঙ্গে সঙ্গে মাশরাফিরও জনপ্রিয়তা অনেক নিচে নেমে যায়। যদিও তার এলাকায় শোনা যায় যে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন, নড়াইলে সংসদ সদস্য হিসেবে তিনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু আসলে তার সব অর্জন সংসদ সদস্য হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আসলে পুরো মাটি চাপা পড়ে গেছে আসলে আওয়ামী লীগের রাজনীতির পতনের সঙ্গে সঙ্গে। সেটাও দুঃখজনক ঘটনা। সাকিব ওই সময় সংসদ সদস্য হতে চেয়েছিলেন, রাজনীতিতে নামতে চেয়েছিলেন ক্রিকেটার থাকা অবস্থাতে। ওই সময় নাকি শোনা যায় যে সরকারের উচ্চ মহল থেকে তাকে বুঝিয়ে শুনিয়ে আপনার নমনীয় করানো হয়েছিল, বলা হয়েছিল যে
এবার তোমার সংসদ সদস্য হওয়ার দরকার নেই, আগামীবার অর্থাৎ 2023 সালের নির্বাচনে বা 24 সালের নির্বাচনে তোমাকে দলীয় নমিনেশন দেওয়া হবে। যাই হোক, সাকিবের ব্যাপারটা আপনার সাকিবের হিরো থেকে এই পর্যায়ে তার পতনটা আসলে ভালো লাগে না। এটা আসলে আমরা এক্সপেক্ট করি নাই কখনো। তবে যেহেতু তিনি এমন একটি রাজনীতি বেছে নিয়েছিলেন, এমন একটি দলের রাজনীতি বেছে নিয়েছেন আসলে যাদের রাজনীতি এখন পতিত পতনের মধ্যে পড়েছে তাদের রাজনীতি, তো সেই কারণে সাকিবেরও পতন হয়েছে। তো আমরা আসলে সাকিবকে নিয়ে ক্রিকেটিং আলোচনাই করতে চাই, সাকিবের শৌর্য বীর্য, সাকিবের ক্রিকেটিং পারফরমেন্সেই আমরা স্টিক থাকতে সবসময় চাই। কিন্তু সাকিবই আসলে তাকে নিয়ে নানা ধরনের আলোচনার দিকে আমাদেরকে সবসময় ঠেলে দিয়েছেন। তো ডেইলি স্টারের আজকের এই যে প্রতিবেদনটি, এই যে গণভবন নিয়ে যে সরেজমিন প্রতিবেদন, সেখানে সাকিবের নাম আসাটা খুবই ইন্টারেস্টিং। সাকিব কি এই খবরটা পড়েছেন কোথাও যে তিনি সংসদ সদস্য থাকা অবস্থাতেও দলের শীর্ষ পর্যায়ে থেকে বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো থেকে তাকে সন্দেহ করা হয়েছে আন্দোলনের মদতদাতা হিসেবে, আন্দোলনের অর্থ লগ্নিকারী হিসেবে? আমি জানি না সাকিব এই খবরটি পড়েছেন কি না। পড়ে থাকলে আসলে সাকিবের ফিলিংটা কি হয়েছে, তার মন খারাপ হয়েছে কিনা সেটাও আমাদের জানার কথা নয়। তবে আসলে ব্যাপারটা এমনই হওয়ার কথা ছিল। আসলে সাকিব আসলে রাজনীতির লোক কখনোই ছিলেন না। তিনি জোর করে রাজনীতিতে নেমেছিলেন এবং সেই কারণে তাকে আজকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে। আমরা আশা করব যে সাকিব জানি না কিভাবে তার ক্রিকেটিং লিগেসিটা টিকে থাকবে বাংলাদেশে। তবে ব্যাপারটা খুবই দুঃখজনক এবং সাকিবকে আমরা আসলে এই অবস্থায় কখনোই কল্পনা করিনি। সাকিবকে নিয়ে এই ধরনের কোনো পরিস্থিতি আমরা আসলে কখনোই এক্সপেক্ট করিনি। ধন্যবাদ।